লিউক ছিল দুনিয়ার এক নাম্বার ঘাতক, কিন্তু নিজের সংগঠন তাকে ধোঁকা দিয়ে মেরে ফেলে। মৃত্যুর পর সে এক গডেসের দরবারে পুনর্জন্মের অফার পায়, তবে শর্ত একটাই, নিজের স্বাধীনতার জন্য তাকে খতম করতে হবে এই নতুন দুনিয়ার সবচেয়ে শক্তিশালী হিরোকে। যখন লিউক নিজের শেষ মিশনে মাফিয়াদের খতম করছিল, রক্তারক্তি আর হিংসায় সে ক্লান্ত ছিল, তাই নিজের অর্গানাইজেশনকে শেষ রিপোর্ট দিয়ে একটা সুন্দর সাধারণ জীবন শুরু করার স্বপ্ন দেখছিল। কিন্তু যখন সে ফ্লাইটে করে নিজের নতুন জীবনের উদ্দেশ্যে রওনা দেয়, তখনই ঘটে এক মারাত্মক কাণ্ড। লিউক ককপিটে গিয়ে দেখে দুই পাইলটই মরে পড়ে আছে। সে কোনো মতে প্লেনের কন্ট্রোল নিয়ে সবাইকে বাঁচানোর চেষ্টা করছিল। ঠিক তখনই জানলা দিয়ে বাইরে তাকাতেই তার চোখ কপালে উঠে গেল। একটা ফাইটার জেট তাদের ঠিক পাশেই উঠছে আর মিসাইল লক করছে। লিউক নিমেষেই বুঝে গেল যে নিজের দলই তাকে বেইমানি করে মারতে এসেছে। নিঃশ্বাস বন্ধ হয়ে আসা মুহূর্তে লিউক নিজেকে মৃত্যুর মুখে আবিষ্কার করে। তার রাগে ফুটছিল। চোখ খুলতেই লিউক নিজেকে এক অদ্ভুত জায়গায় দেখতে পায়। সামনে দাঁড়িয়ে এক সুন্দরী গডেস। সেই দেবী বেচারাকে দেখে মায়ায় পড়ে যায়। তাই সে লিউককে তার সব স্মৃতিসহ একটা জাদুকরী নতুন দুনিয়ায় পুনর্জন্মের অফার দেয়। তবে লিউক তো কাঁচা খেলোয়াড় নয়। সে সঙ্গে সঙ্গে ধরে ফেলে এখানে কোনো বড় গন্ডগোল আছে। সে সোজা দেবীকে জিজ্ঞেস করে, এবার কাকে মারতে হবে বলো। দেবী তার বুদ্ধি দেখে খুশি হয়ে জানায় এই তরবারি আর ম্যাজিকের দুনিয়ায় লিউককে স্বয়ং হিরোকে অ্যাসাসিনেট করতে হবে। তবে লিউক এবার আর কারো হাতের পুতুল হতে চায় না। সে নিজের আবেগ আর স্বাধীন জীবন ফিরে পাওয়ার শর্ত রাখে। দেবীও হাসি মুখে রাজি হয়ে এক আঙ্গুলের ছোঁয়ায় সেই দুনিয়ার সব সিক্রেট তার মাথায় ঢুকিয়ে দেয়, সাথে দেয় কিছু ওপি স্পেশাল স্কিল। এরপরই লিউক ধপাস করে জন্ম নেয় এক অভিজাত খুনি পরিবারে। তার বাবা সিয়ান তাকে নিজের যোগ্য উত্তরাধিকারী বানাতে চায়, কিন্তু মা এসরি তার প্রথম সন্তানকে হারানোর ভয়ে লিউককে নিয়ে মারাত্মক চিন্তিত হয়ে পড়ে। তবে সিয়ান তাকে আশ্বস্ত করে যে সে ছেলেকে শক্তিশালী করে গড়ে তুলবে। কয়েক বছর পর লিউক তার এই নতুন পরিবেশের সাথে মানিয়ে নেয়। এখনও ম্যাজিক শিখতে না পারলেও সে জঙ্গলে খরগোশ শিকার করে নিজের শরীর আর রিফ্লেক্সকে একদম ধারালো করে তোলে। বাড়ি ফিরে সেই খরগোশ দিয়ে লিউক এমন লেভেলের রান্না শুরু করে যা দেখে ফুড ওয়ার্সের অ্যানিমে ফিল চলে আসবে। তার গর্ডন র্যামজে স্টাইলের ক্রিম র্যাবিট স্টু খেয়ে বাবা মা তো পুরো হা হয়ে যায়। বাবা মা এতটাই ফিদা হয়ে যায় যে তারা এটাকে এই বছরের হারভেস্ট ফেস্টিভ্যালের স্পেশাল ডিশ বানানোর প্রস্তাব দেয়। পরিবারের এমন চমৎকার ভালোবাসা দেখে লিউকের মনটা ভরে ওঠে, যা সে আগের জীবনে কখনো পায়নি। কিন্তু পরক্ষণেই শুরু হয় আসল খেলা। খাওয়া শেষ করে লিউক তার বাবার সাথে আন্ডারগ্রাউন্ড ডিলিউশনে যায় টেস্ট দিতে। তার বাবা শিয়ান বাইরে যতটা দয়ালু, ভেতরে কিন্তু সে রাজ্যের এক নম্বর জল্লাদ। এই পরিবার একাধারে জীবন বাঁচায়, আবার রাজকীয় আদেশে গোপনে জীবন কেড়েও নেয়। আর হিরোকে মারার মিশনের জন্য লিউকের কাছে এটাই ছিল একদম পারফেক্ট পরিবার। টেস্টে পাশ করার পর শিয়ান লিউককে তাদের ফ্যামিলির সিক্রেট মিক্সটিক আইস দেওয়ার সিদ্ধান্ত নেয়, যা দিয়ে মানুষের ভেতরের মানা বা শক্তি সরাসরি দেখা যায়। লিউকও বিন্দুমাত্র ভয় না পেয়ে অপারেশনের জন্য রেডি হয়ে যায়। কয়েকদিন পর চোখে ব্যান্ডেজ বাঁধা লিউককে তার মা যখন অতিরিক্ত প্যাম্পার করছিল, ঠিক তখনই বাবা এসে ব্যান্ডেজ খোলার ঘোষণা দেয়। আর ব্যান্ডেজ খুলতেই মিরাকল, লিউকের চোখ এখন বাজ পাখির চেয়েও তেজালো। সে বহু দূরের জিনিস যেমন পরিষ্কার দেখছে, তেমনি মানুষের শরীরে মানার প্রবাহ টের পাচ্ছে। এরপরই আসে তার জন্য এক ধামাকা খবর। শিয়ান তার জন্য একজন পার্সোনাল ম্যাজিক টিউটার জোগাড় করেছে। কিন্তু টুইস্ট এখানেই শেষ নয়। সাক্ষাতের দিন মা লিউককে জোর করে একটা মেয়েদের ড্রেস পরিয়ে দেয়। লিউকের ফেসিয়াল এক্সপ্রেশন তখন দেখার মতো ছিল। বাইরে এসে লিউক তো পুরো শকড, কারণ তার ম্যাজিক টিউটার দিয়া আসলে তারই সমবয়সী এক পুচকে মেয়ে। তবে ছোট হলে কি হবে, দিয়া অহংকার করে আকাশের বুকে একটা মিনি পারমাণবিক বিস্ফোরণ ঘটিয়ে নিজের মারাত্মক জাদুর পাওয়ার দেখায়। দিয়া লিউককে গার্ডেনে নিয়ে গিয়ে চ্যালেঞ্জ ছুড়ে দেয় যে মাত্র 2 সপ্তাহে সে তাকে পুরো ম্যাজিক শিখিয়ে দেবে। শুরুতেই লিউকের জাদুর ক্ষমতা মাপার জন্য সে একটা বিশেষ পাথর তার হাতে দেয় এবং নিজের সবটুকু শক্তি ওটার ভেতর ঢালতে বলে। পাথরটা ধরতেই প্রথমে কিছুই হচ্ছিল না, কিন্তু পরের মুহূর্তেই লিউকের শরীর থেকে সুনামির মতো মানা বের হতে শুরু করে। আসলে দিয়া জানতো যে লিউকের কাছে গডেসের দেওয়া র্যাপিড রিকভারি স্কিল আছে, যা তার জাদুকে আনলিমিটেড করে দিয়েছে। পাথরের ভেতর এত শক্তি আর ধরছিল না। পাথরটা যখনই ফেটে যাওয়ার উপক্রম হয়, দিয়া ভয়ে জোরে চিৎকার করে ওটা দ্রুত দূরে ছুঁড়ে ফেলে দিতে বলে। লিউক ওটা আকাশের দিকে ছুটতেই ড্রাগন বলের গোকুর স্পিরিট বম্বের মতো এক ভয়ঙ্কর ম্যাজিক্যাল বিস্ফোরণ ঘটে। এর তীব্র শকওয়েভে পুরো চারপাশ কেঁপে ওঠে। বিকট আওয়াজ শুনে বাবা মা ছুটে এলে দিয়া প্রচণ্ড ভয় পেয়ে যায় যে সব দোষ হয়তো তার ঘাড়ে আসবে। কিন্তু যখন তারা জানতে পারে এটা তাদের ছেলের কাণ্ড, তারা উল্টো দিয়াকে বাহবা দেয়। সেই রাতে লিউক ঘুমানোর চেষ্টা করতেই দিয়া আচমকা তার
ঘরে ঢুকে জোর করে পাশে শুয়ে পড়ে এবং নিজেকে লিউকের বড় বোন দাবি করে। সে বলে লিউকের বাবা নিশ্চয়ই কিছু একটা লুকাচ্ছে। পরের দিন দিয়া আবার টেস্ট নিতে গিয়ে পুরো শকড হয়ে যায়, কারণ লিউক একসাথে চারটি ভিন্ন অ্যাট্রিবিউট ব্যবহার করতে পারছিল, যা জমচার কোনো ম্যাচ জেতার মতোই চরম বিরল ঘটনা। এরপর দিয়া লিউকের স্কিন টাচ করে তার ভেতরের ম্যাজিক জাগিয়ে তোলার গাইডেন্স দেয়। সে ফানি মুডে বলে প্রথমবার সে একটু জেন্টল থাকবে যাতে লিউকের আজীবন মনে থাকে। লিউক যখন নিজের আর্থ অ্যাট্রিবিউট ব্যবহার করে পাথরের শক্তি দেয়, তখন তার মাথায় কিছু অদ্ভুত লেখা ভেসে ওঠে। দিয়া বোঝায় এগুলো হলো ঈশ্বরের দেওয়া মন্ত্র বা স্পেল। দিয়া নিজে একটা চমৎকার নিখুঁত তামার কয়েন বানিয়ে দেখায়, কিন্তু লিউক যখন ওটা ট্রাই করে তার ভুল উচ্চারণের কারণে তামাটা দেখতে একদম ট্যাকোবেলের আবর্জনার মতো হয়ে যায়। নিজের ভুল বুঝতে পেরে সে দিয়ার থেকে সঠিক উচ্চারণ শিখে নেয়। রাতে দিয়া আবার লিউকের ঘরে এসে তার রান্নার প্রশংসায় পঞ্চমুখ হয় এবং জানতে চায় সে এত ছোট হয়েও সবকিছুতে এত পারফেক্ট কিভাবে। লিউক উত্তর না দিয়ে তাকে আরও টেস্টি খাবার খাওয়ানোর প্রমিস করে। কয়েকদিন পর লিউক দিয়াকে একদম নিখুঁত তামার কয়েন বানিয়ে দেখিয়ে পুরো তাক লাগিয়ে দেয়। দিয়া খুশিতে গদগদ হলেও লিউক এখানেই থামতে চায় না। সে দিয়াকে একটা জটিল স্পেল কাগজে লিখে দিতে বলে যাতে সে সেটা দেখে সরাসরি কাস্ট করতে পারে। দিয়া অবাক হয়ে বলে এমন অবাস্তব জিনিস এই দুনিয়াতে আজ পর্যন্ত কেউ কোনোদিন ট্রাই করেনি। লিউকের কথায় দিয়া রাজি হয়ে লোহা তৈরির একটা স্পেল কাগজে লিখে দেয়। লিউক সেটা দেখে সফলভাবে কাস্ট করতেই দিয়া পুরো স্তব্ধ হয়ে যায়। আজ পর্যন্ত কোনো জাদুকর কেন এভাবে ভাবেনি তা ভেবে সে অবাক হচ্ছিল। লিউক কাগজের লেখাগুলো খুঁটিয়ে দেখে এক নতুন আইডিয়া পায়। সে দিয়াকে তার জানা সব স্পেল লিখে দিতে বলে। লিউক বুঝতে পারে সব স্পেলের একটা কমন ফর্মুলা আছে, যা একটু বদলে দিলেই একদম নতুন স্পেল তৈরি সম্ভব। সব স্পেল অ্যানালিসিস করে লিউক সোজা সোনা বানানোর এক অবিশ্বাস্য স্পেল আবিষ্কার করে ফেলে, কিন্তু দিয়া ওটা ট্রাই করতেই তার ব্রেন জ্যাম হয়ে যায় এবং সে অজ্ঞান হয়ে পড়ে। তবে লিউক যখন নিজে ওটা কাস্ট করে তখন স্বর্ণ তৈরি হয় ম্যাজিকের মতো নিখুঁতভাবে। লিউক বোঝে গডেসের দেওয়া স্পেল উইভার স্কিলের কারণেই শুধু সে এটা পারছে। তবে সে একটা লুপ হোল বের করে নিজের হাতে স্পেলটা কাগজে লেখে এবং সেটা পড়ে দিয়াও সফলভাবে স্বর্ণ বানিয়ে ফেলে। আনন্দে দুজনে এক জোরদার ফিস্ট বাম্প দেয়। কয়েকদিন পর লোকচক্ষুর আড়ালে তারা নতুন ম্যাজিক এক্সপেরিমেন্ট করতে বের হয়। তাদের যৌথ আবিষ্কারে তৈরি হয় আমেরিকার ফায়ার আর্মসের মতো এক ওপি রাইফেল, যা ফায়ার ম্যাজিক দিয়ে বুলেট ছোড়ে। এর নাম দেওয়া হয় ফায়ার। এটা দেখে দিয়া ব্যাপক এক্সাইটেড হলেও লিউক সন্তুষ্ট ছিল না, কারণ হিরোকে খতম করতে হলে তার চাই আরও মারাত্মক ধ্বংসাত্মক পাওয়ার। সে স্পেলটাকে আরও মডিফাই করে সরাসরি একটা আস্ত কামান বানিয়ে ফেলে, যা দেখে দিয়ার চোখ ছানা বড়া হয়। লিউক একটা ছোট দ্বীপের দিকে ওটা ফায়ার করতেই পুরো দ্বীপটা ম্যাপ থেকে গায়েব হয়ে যায়। তবে এক শটেই কামানে ক্র্যাক চলে আসায় লিউক বোঝে সামনে আরও শক্ত ম্যাটেরিয়াল লাগবে। দিয়া এত শক্তির ম্যাজিক দেখে নিজের ছোট রাইফেল নিয়েই খুশি থাকে। সেই রাতে দিয়া লিউককে জড়িয়ে ধরে ইমোশনাল হয়ে পড়ে, কারণ এটাই ছিল তাদের শেষ রাত। সে আফসোস করে বলে যদি সারা জীবন এভাবে থাকা যেত। লিউক বিছানা থেকে উঠে নিজের জাদুর জোরে তৈরি করা সবচেয়ে শক্তিশালী উপাদানের একটি স্পেশাল ছুরি দিয়াকে উপহার দেয়। সে বলে দিয়া ছাড়া সে কখনোই ম্যাজিক শিখতে পারত না। দিয়াও পাল্টা জানায় লিউক ছাড়া সে নতুন স্পেল বানাতে পারত না। এরপর দিয়া নিজের গলার ফার্স্ট স্টোনের নেকলেসটি লিউককে দিয়ে প্রমিস করায় যেন ডাকলেই সে দেখা করতে আসে। দুজনে পিঙ্কি সোয়ার করে প্রমিস সিল করে। পরের দিন লিউকের বাবা মা দিয়াকে ধন্যবাদ জানালে দিয়া বলে লিউক নিজের প্রতিভাতেই এত দূর এসেছে। এবার লিউকের জন্য ফ্যামিলির আসল খুনি ট্রেনিং নেওয়ার সময় চলে আসে। বাবা সিয়ান তাকে মৃত্যুদণ্ডপ্রাপ্ত কয়েদিদের এক অন্ধকার জেলখানায় নিয়ে যায়। সে মনে করিয়ে দেয় তাদের ফ্যামিলির আসল কাজ হলো রাজ্যের রোগবালাই দূর করা এবং মানুষের জীবন বাঁচানো। লিউক অবাক হয়ে জিজ্ঞেস করে তবে কেন তাকে ছোটবেলা থেকে ইমোশনলেস রোবট বানিয়ে পারফেক্ট অ্যাসাসিন হিসেবে গড়ে তোলা হলো না? সিয়ান আলতো হেসে উত্তর দেয় আমরা মানুষ, কোনো অস্ত্র নই। তারা রাজ্যের মঙ্গলের জন্য টার্গেট খতম করে, সৈন্যদের মতো অন্ধভাবে গণহত্যা চালায় না। এরপর সিয়ান তার সামনে চুরি, খুন আর অগ্নিসংযোগের দায় সাজাপ্রাপ্ত এক অপরাধী মেয়েকে এনে দাঁড় করায়। সিয়ান লিউককে নির্দেশ দেয় নিজের ইচ্ছে মতো যে কোনো উপায় মেয়েটিকে এক্সিকিউট করতে। মেয়েটি কাঁদতে কাঁদতে নিজের নিষ্পাপ দাবি করে প্রাণ ভিক্ষা চায়, কিন্তু লিউকের মন গলল না। সে ঠান্ডা মাথায় ছুরি বের করে এক কোপে মেয়েটির হাত কেটে ফেলে। সে শান্তভাবে বোঝায় অতিরিক্ত রক্তক্ষরণের ফলে মেয়েটি অজ্ঞান হয়ে যাবে এবং কোনো কষ্ট ছাড়াই মারা যাবে। ঠিক তখনই মেয়েটির মুখোশ খুলে যায়। সে দানবের মতো লিউককে চরম গালাগাল দিয়ে অভিশাপ দিতে শুরু করে। লিউক আর সময় নষ্ট না করে সোজা গলায় ছুরি ছুঁড়ে তাকে চিরতরে সাইলেন্স করে দেয়। কয়েক বছর পর লিউক তার বাবা মায়ের সাথে বাজারের পরিস্থিতি দেখতে বের হয়। লিউকের আবিষ্কৃত সেই স্পেশাল ক্রিম স্টু রেসিপির কারণে এলাকার অর্থনীতি এখন রমরমা, যা দেখে সিয়ান মারাত্মক সন্তুষ্ট। ওদিকে মা এসরি এখনও লিউককে এমনভাবে আদরে ভাসাতে চায় দুধ খাওয়া এক পুচকে বাবু। লিউক অবশ্য মায়ের এই ওভার প্যাম্পারিং থেকে বাঁচার
আপ্রাণ চেষ্টা চালায়। তবে লোকচক্ষুর আড়ালে লিউকের নিজস্ব এক মিশন চলছিল। সে নিজের মিস্টিক আইস দিয়ে ভিড়ের মধ্যে এমন কাউকে খুঁজছিল যার শরীরে জাদুকরি মানা আছে। হিরোকে অ্যাসাসিনেট করার মিশনে তার একজন পারফেক্ট অ্যাসিস্ট্যান্ট দরকার ছিল, কিন্তু আফসোস পুরো রাজ্যে কেবল ধনী আর অভিজাতদের শরীরেই মানা থাকে, যাদের নিজের দলে টানা লিউকের পক্ষে প্রায় অসম্ভব ছিল। কিছুদিন পর লিউক শীতের খাবার জোগাড় করতে গভীর জঙ্গলে যায়। ঠিক তখনই বনের অন্য প্রান্তে এক গরিব ঘরের সোনালী চুলের মেয়েকে দেখা যায়। খাবারের অভাবে নিজের পরিবারই তাকে মরার জন্য জঙ্গল ফেলে গেছে। মেয়েটি যখন ক্ষুধার্ত একদল নেকড়ের সামনে নিজের ভাগ্য মেনে নিয়ে মৃত্যুর অপেক্ষায় ছিল, ঠিক তখনই এন্ট্রি নেয় আমাদের ওপি হিরো লিউক। সে দূর থেকে এক শটে প্রথম নেকড়েটার মাথা উড়িয়ে দেয়। এরপর নিজের গিয়ার মেয়েটির কাছে রেখে সে নেকড়েদের সাথে খালি হাতে লড়াইয়ের প্রস্তুতি নেয়। নিজের জাদুর জোরে সে হাতে প্রোটেক্টিভ গন্টলেট আর ধারালো ব্লেড তৈরি করে ক্ষুধার্ত নেকড়েদের ওপর ঝাঁপিয়ে পড়ে। নেকড়েরা তাকে ঘিরে ধরার চেষ্টা করলেও লিউক একে একে তাদের খতম করতে থাকে, যেন এরা কোনো হিংস্র পশু নয়, বরং তার টার্গেট প্র্যাকটিসের পুতুল। শেষ নেকড়েটা মাটিতে লুটিয়ে পড়তেই লিউক সেই দুর্বল সোনালী চুলের মেয়েটির দিকে এগিয়ে যায়। মেয়েটি কাঁদতে কাঁদতে জানায় পাশের এক ধনী এলাকার কথা শুনে সে বাঁচার আশায় এখানে এসেছিল। সব শুনে সেখানেই ক্যাম্প বানিয়ে তার জন্য গরম গরম সুস্বাদু জাউ রান্না করে। এক বাটি বাড়িয়ে দিয়ে সে মেয়েটিকে সতর্ক করে বলে, বেশি তাড়াহুড়ো করে খেলে কিন্তু সেকেন্ডবার আর কিচ্ছু পাবে না। নেকড়েদের রক্ত পরিষ্কার করে লিউক যখন ফিরে তাকায়, দেখে মেয়েটির বাটি ইতিমধ্যেই ফাঁকা। সে তাকে আবারও খাবার বাড়িয়ে দেয়। মেয়েটির করুণ দশা দেখে লিউকের খুব মায়া হয়। আসলে তার দেশের লোভী রাজা প্রজাদের ওপর অত্যাচারের ট্যাক্স চাপিয়ে দিয়েছিল। মেয়েটির ভয় দূর করতে লিউক যখন নিজের আসল পরিচয় দেয়, তখন তার মুখে হাসি ফোটে। মেয়েটি শেয়ার করে যে ঈশ্বর তার স্বপ্নে এসে এক জীবন বদলানো সাক্ষাতের কথা বলেছিলেন, আর লিউকের সাথে দেখাই হলো সেই ভাগ্য। লিউক বুঝতে পারে স্বয়ং গডেসই মেয়েটিকে তার কাছে পাঠিয়েছে। সে মেয়েটিকে নিজের সাথে রাখার প্রস্তাব দেয় এবং প্রমিস করে যে সে আর কখনো ক্ষুধা বা কষ্টে ভুগবে না। লিউক বলে তার এই মিশনে মেয়েটিকে খুব প্রয়োজন। এ কথা শুনে মেয়েটি আনন্দে রাজি হয়ে যায়। তবে লিউক তাকে ওয়ার্নিং দেয় সে কোনো ভালো মানুষ নয়, সে একজন খুনি এবং ভবিষ্যতেও তাকে বহু প্রাণ নিতে হবে। কিন্তু মেয়েটি লিউককে মনে প্রাণে বিশ্বাস করে যে কোনো কাজ করতে রাজি হয়। সে নিজের নাম বলে টার্ট। লিউক তার জাদুকরি চোখ দিয়ে আগেই দেখে নিয়েছিল যে টার্টের শরীরে ওপি লেভেলের মানা আছে। এদিকে সেই গডেস কিন্তু অলস বসে নেই। সে দুনিয়ার আরও অনেক এলিট মানুষকে একই মিশন দিয়ে পাঠাচ্ছিল, কিন্তু লিউকের মতো না হয়ে তারা সবাই গুন্ডামচ্চে গিয়ে বিয়ার খেয়ে মস্ত ভুড়ি বানিয়ে এক একজন চরম অলস অপদার্থ হয়ে বসে আছে। অন্যদিকে দেখতে দেখতে 2 বছর কেটে যায়। আমাদের টার্ট এখন পুরো বমশেল রূপসী হয়ে উঠেছে। লিউকের পার্সোনাল কাজের মেয়ে হিসেবে সে তাকে ঘুম থেকে জাগানো থেকে শুরু করে মুখ পরিষ্কার করা সব যত্ন সহকারে করে। লিউকের বাবা মা ও তাদের ছেলের এমন হট ও কিউট চয়েস দেখে মনে মনে চরম খুশি। ব্রেকফাস্টের পর লিউক টার্টকে ট্রেনিং রুমে নিয়ে যায়। ঠিক যেভাবে লিউকের বাবা তার পরীক্ষা নিত, আজ লিউক টার্টের পরীক্ষা নিতে শুরু করে। টার্টকে যখন ফ্যামিলিতে আনা হয়েছিল, তখন বাবা সিয়ান শর্ত দিয়েছিল টার্ট বেইমানি করলে লিউককে নিজের হাতে তার গলা কাটতে হবে। লিউক ও টার্টকে কঠোর অ্যাসাসিন ট্রেনিং দেয়, কিন্তু সমস্যা হলো অ্যাসাসিনদের মেইন অস্ত্র ছুরি চালাতে টার্ট একদমই পারছিল না। লিউককে সারপ্রাইজ অ্যাটাক করতে গিয়ে সে নিজেই বারবার ধপাস করে আছাল খাচ্ছিল। তবে লিউক জানতো টার্টের আসল জোর তার প্রিয় অস্ত্র বর্ষা বা স্পিয়ারে। কিন্তু একটা বড় বর্ষা নিয়ে কিভাবে গোপনে অ্যাসাসিনেশন করা সম্ভব সেটা ভেবেই লিউক চরম কনফিউজড হয়ে পড়ে। সেই রাতে লিউক ট্রেনিং রুমে গিয়ে দেখে টার্ট একা একাই ছুরি চালানো প্র্যাকটিস করছে। লিউককে দেখে সে ক্ষমা চায়, কিন্তু লিউক তাকে সোজাসুজি বলে দেয় ছুরি দিয়ে তার কিচ্ছু হবে না। টার্ট ভয় পেয়ে লিউকের পা জড়িয়ে ধরে কাঁদতে শুরু করে, যাতে তাকে তাড়িয়ে দেওয়া না হয়। লিউক তাকে শান্ত করে এবং তার জন্য জাদুর জোরে এমন এক খতরনাক কাস্টমাইজ অস্ত্র তৈরি করতে শুরু করে যা দেখে টার্টের চোখ পুরো ছানা বড়া হয়ে যায়। লিউক টার্টের জন্য জাদুর জোরে এমন এক স্পেশাল বর্ষা তৈরি করে যা ভাঁজ করে লুকিয়ে রাখা যায় এবং সিক্রেট অ্যাসাসিনেশনের জন্য একদম পারফেক্ট। এই নতুন অস্ত্র হাতে পেয়েই টার্ট তার আসল রূপ দেখায়। বর্ষা ঘোরানোর ওপি স্কিল দেখে লিউক হাততালি দিয়ে তার প্রশংসা করে, কিন্তু পরের দিন সকালে ঘুম ভাঙতেই লিউক দেখে টার্ট তার বিছানায় শুয়ে আছে। সে ভেষজ চা দিতে এসে লিউককে ঘুমোতে দেখে পাশে শুয়ে পড়েছিল। টার্ট তাকে বর্ষা দেওয়ার জন্য ধন্যবাদ জানায় এবং তার যোগ্য সঙ্গী হওয়ার কসম খায়। লিউক মনে মনে ভাবে সবকিছু তার প্ল্যান মতোই চলছে। ওদিকে সেই গডেস এর আগে বিশ্বের সেরা এক সামুরাইকেও হিরোকে মারার মিশনে পাঠিয়েছিল, কিন্তু বেচারা শেষে আগুনে পুড়ে কয়লা হয়ে গেছে। এরপর লিউক আর টার্ট বাজারে ঘুরতে বের হলে সাধারণ মানুষ লিউককে উপহারে ভরিয়ে দেয়। ফেরার পথে টার্ট বলে সবাই আপনাকে কত ভালোবাসে। লিউক জানায়
প্রজাদের মন জয় করতে এই ভালোবাসা দরকার, যা সে আগের জীবনে পায়নি। সে টার্টকে একটা টমেটো দিয়ে জিজ্ঞেস করে সে কি লিউকের পরিবারে জন্ম নিলে বেশি খুশি হতো। টার্ট বলে তাহলে তো সে লিউকের পার্সোনাল সার্ভেন্ট হওয়ার সুযোগ পেত। লিউক রোম্যান্টিক মুডে বলে যে কোনো জীবনেই আমি তোমাকে ঠিক খুঁজে নিতাম। রাতে লিউক তার ঘরে নিজের তৈরি করা জাদুকরি ফার স্টোনগুলো লুকিয়ে রাখছিল। দিয়া দেওয়া পাথর অ্যানালিসিস করে সে নিজেই এগুলো বানানো শিখেছে এবং হিরোকে ওড়ানোর জন্য এগুলোকে এক একটা ডেডলি বোম বানিয়ে স্টক করছে। ঠিক তখনই টার্ট এসে জানায় যে বাবা সিয়ান তাকে ট্রেনিং রুমে ডাকছে। লিউক নিজে গেলে সিয়ান সোজা টার্টের অগ্রগতির রিপোর্ট চায়। লিউক জানায় টার্ট কোনো স্পাই নয়, সে সম্পূর্ণ বিশ্বস্ত। আসলে সিয়ানের সন্দেহ ছিল যে ফ্যামিলির সিক্রেট টেকনিক চুরি করতে হয়তো কেউ টার্টকে প্ল্যান্ট করেছে, কারণ বোনের মধ্যে লিউকের ঠিক দরকারের সময় ওপি মানা থাকা একটা মেয়েকে পাওয়া কোটি ভাগে 1 ভাগ মিরাকেল। তবে সিয়ান এটাকে ঈশ্বরের আশীর্বাদ বলেই ধরে নেয়। এরপর লিউককে ডাকার আসল রহস্য ফাঁস করে। সিয়ান জানায় লিউকের পরবর্তী ধামাকা পরীক্ষাটি মূলত 2টি ধাপে বিভক্ত, একটি টেস্ট এবং একটি প্র্যাকটিক্যাল এক্সারসাইজ। লিউক যদি এই দুটোতেই পাশ করতে পারে তবেই তাকে ফ্যামিলির ফুল মেম্বার হিসাবে অফিসিয়াল খুনের মিশন দেওয়া হবে। নিজের ওপি স্কিলের ওপর ভরসা রেখে লিউক চ্যালেঞ্জটা এক বাক্যে অ্যাকসেপ্ট করে নেয়। সিয়ান ঘোষণা করে প্রথম টেস্টটি হবে স্বয়ং তার সাথে 1 ভার্সেস 1 ডুয়েল। গভীর রাতে জঙ্গলের অন্ধকার ফুরে শুরু হয় বাবা ছেলের এক মারাত্মক লড়াই। লিউক শুরুতেই তার সব বুদ্ধি খাটিয়ে ওপরে থাকা সিয়ানকে লক্ষ্য করে তীর ছুড়লে সিয়ান নিজের ছুরি দিয়ে নিখুঁতভাবে ওগুলো ডিফ্লেক্ট করে দেয়। লিউক তার বাবাকে লক্ষ্য করে চার্জ করলে সিয়ান এক কাউন্টার অ্যাটাকে লিউকের পায়ের গোড়ালি ভেঙে গুঁড়ো করে দেয়। প্রচণ্ড যন্ত্রণার মাঝেও লিউক তার অন্য পা দিয়ে সিয়ানকে লাথি মেরে দূরে সরিয়ে দেয় এবং জাদুর সাহায্যে নিজের ভাঙা পা হিল করে নেয়। কিন্তু ততক্ষণে সিয়ান আবার অন্ধকারের মাঝে ভ্যানিশ হয়ে গেছে। ঠিক তখনই পাশের ঝোপঝাড় নড়ে উঠলে লিউক ওটাকে ট্র্যাপ ভেবে ডজ করে, কিন্তু ওটা আসলে একটা ফাঁদ ছিল। আসল সিয়ান অন্য দিক থেকে আচমকা এসে লিউকের ওপর অতর্কিত হামলা চালায়। লিউক নিজের বাজ পাখির মতো রিফ্লেক্স দিয়ে কোনো মতে বেঁচে গেলেও সিয়ান তাকে শ্বাস নেওয়ার সুযোগ না দিয়ে একের পর এক অ্যাটাক করতে থাকে। পুরো যমরাজের মতো তাড়া খেয়ে লিউক শুধু ডিফেন্স করতে বাধ্য হয়। বহু কষ্টে একটু ফাঁকা জায়গা পেতেই সিয়ান আবার অন্ধকারের ছায়ায় মিশে যায়। লিউক বুঝতে পারে যে সিয়ান আসলে তার প্রতিটি মুভমেন্ট আগে থেকেই প্রেডিক্ট করে ফেলছে। হঠাৎ করেই 2 দিক থেকে 2টো ধারালো ব্লেড লিউকের দিকে ধেয়ে আসে। সে ওগুলো ডিফ্লেক্ট করলেও সিয়ান ওপর থেকে ড্রপ দিয়ে সোজা লিউকের কাঁধে ছুরি ঠুকিয়ে দেয়। কিন্তু টুইস্ট তো এখানেই, লিউক ততক্ষণে নিজের ছুরিটা সিয়ানের গলার ঠিক নিচে ঠেকিয়ে দিয়েছে। অর্থাৎ আমাদের লিউক ম্যাচটা জিতে গেছে। লড়াই শেষে সিয়ান লিউকের ক্ষতস্থানে ব্যান্ডেজ বাঁধতে বাঁধতে স্বীকার করে যে সে লিউককে হারার কথা কখনোই ভাবেনি। লিউক বলে বাবা ম্যাজিক ব্যবহার করলে সহজেই জিতে যেত। সিয়ান তার ম্যাজিক ব্যবহার না করার সিদ্ধান্তকে বাহবা দেয়। এরপর বাবা ছেলের এই ডেডলি জুটি একের পর এক লম্পট, রেপিস্ট আর অত্যাচারী নোবেলদের অ্যাসাসিনেট করতে শুরু করে। একদিন এক মিশন থেকে ফেরার পথে সিয়ান লিউককে তার ফাইনাল ট্রেনিংয়ের কথা জানায়। এবার লিউককে নিজের আসল পরিচয় লুকিয়ে সম্পূর্ণ নতুন এক আইডেন্টিটি নিতে হবে, আর সেটা হলো এক মার্চেন্ট বা ব্যবসায়ী। সিয়ান জানায় বহু বছর আগে এক ব্যবসায়ীর উপকারের বদলে সে ইলেগ ব্যালার্ড নামে এক কাল্পনিক বাচ্চার নাম রেজিস্ট্রি করিয়ে রেখেছিল। লিউকের মিশন হলো আগামী 2 বছর ইলেগ ব্যালার্ড সেজে ব্যবসা শেখা এবং নিজের এক শক্তিশালী নেটওয়ার্ক গড়ে তোলা। লিউকের বিদায় উপলক্ষে এক রাজকীয় সভার আয়োজন করা হয়। সিয়ান লিউকের মারাত্মক সব সাফল্যের প্রশংসা করলে সবাই তাকে ফ্যামিলির যোগ্য উত্তরাধিকারী মেনে নেয়। কিন্তু ঝামেলা পাকায় রোনা নামের এক খতরনাক খাস চামচা। সে লিউকের জন্মলগ্ন থেকে নিজের পজিশন হারিয়ে ক্ষোভে ফুঁসছিল। সে কোনোভাবেই লিউককে ফ্যামিলির ফিউচার হেড হিসাবে মেনে নিতে রাজি হয় না। এই বিবাদের ফয়সালা করতে সিয়ান তাদের মধ্যে 1 ভার্সেস 1 ডুয়েলের ঘোষণা দেয়। মুখ থেকে কথা শেষ হতে না হতেই রোনা দেখে তার গলায় অলরেডি লিউকের ধারালো ছুরি জল করছে। রোনা এটাকে চিটিং বলে চিল্লালে সিয়ান লিউককে খালি হাতে লড়ার নির্দেশ দেয়। আর পরের কয়েক সেকেন্ডের মধ্যেই লিউক রোনাকে কুকুরের মতো মাটিতে আছাড় মেরে নিজের ওপি পাওয়ার দেখিয়ে দেয়। চারপাশ তখন করতালিতে ফেটে পড়ে। পরে লিউক রোনার সাথে একা দেখা করে এবং তাকে সান্ত্বনা দিয়ে বলে, আরে ভাই, আমার কাছে তো স্বয়ং বাবা সিয়ানই হেরে গেছে, তুমি তো কোনো ছাড়। রোনা তো এই গুজব সত্যি শুনে পুরো হাঁ। লিউক তাকে নিজের দলে টানতে চমৎকার এক ওপি তলোয়ার গিফট করে। পরের দিন লিউক আর টার্ট নিজেদের এলাকা ছেড়ে মিলতিউ শহরের উদ্দেশ্যে রওনা দেয়, যেখানে লিউক ইলেগ ব্যালার্ড নামে নতুন বিজনেস লাইফ শুরু করবে। এই শহরেই মাহা নামের এক চালাক ও রূপসী মেয়ের নেতৃত্বে কিছু অনাথ মেয়ে ট্যুরিস্টদের গাইড করে বেঁচে থাকত। মাহার স্বপ্ন ছিল একদিন নিজেদের একটা বড় বাড়ি হবে, কিন্তু আচমকা এক বৃষ্টির দিনে তাদের বিজনেস থমকে যায়। ঠিক তখনই কিছু খতরনাক গুন্ডা এসে তাদের ওপর চড়াও হয়। মাহা জাদুর জোরে এক গুন্ডাকে নকআউট করে মেয়েদের পালানোর সুযোগ করে দেয়। মেয়েরা জান বাজি রেখে দৌড়ালেও গুন্ডারা মাহা সহ 3 জনকে ধরে ফেলে এক গোপন আস্তানায় নিয়ে যায়। সেখানে গুন্ডা
গুন্ডাদের লিডার তরিন তাদের কুৎসিত হেসে স্বাগত জানায় এবং বলে, আজ থেকে এটাই তোদের নতুন নরক। নঈন নামের এক মেয়ে প্রতিবাদ করলে এক থাপ্পড় মেলে তাকে চুপ করিয়ে দেওয়া হয়। মেয়েদের এক সংকীর্ণ ঘরে বন্দী করা হলে তারা দেখতে পায় তাদের বাকি সঙ্গীরাও সেখানে আটকে আছে। সবচেয়ে বড় মেয়ে আইফা আসল রহস্য ফাঁস করে। সে জানায় এই নরপশু তরিন আসলে অনাথ বাচ্চাদের ধরে আনে, কারণ এলাকার রানী অনাথদের আশ্রয় দেওয়ার জন্য মোটা অঙ্কের চ্যারিটি ফান্ড দেয়। আর এই লোভী শয়তান তরিন সেই চ্যারিটির পুরো টাকা নিজের পকেটে ভরার জন্য বাচ্চাদের বন্দী করে রেখেছে। লয়েড নামের ওই গুন্ডা এক বস্তা পচা খাবার ছুড়ে দিয়ে বলে, এটা দিয়েই পুরো সপ্তাহ চালাতে হবে। সেখানে মেয়েদের জীবন কৃতদাসের চেয়েও নরক হয়ে ওঠে। সামান্য ভুলেই তাদের ওপর চলে অমানুষিক অত্যাচার। আসলে শয়তান তরিন এই মেয়েদের বড় নোবেলদের কাছে চড়া দামে বিক্রি করার প্ল্যান করছিল। একদিন এক লম্পট নোবেল এসে আইফাকে পছন্দ করে তরিনকে অগ্রিম টাকা দেয়। সেই রাতে লয়েড আইফাকে জোর করে সাজিয়ে সেই নোবেলের ঘরে পাঠিয়ে দেয়। কয়েক ঘন্টা পর আইফা যখন ফিরে আসে তখন তার শরীর ক্ষতবিক্ষত আর আত্মা পুরো ভেঙে চুরমার। এরপর থেকে একের পর এক সব মেয়ের জীবন এই নরপশুরা ধ্বংস করে দেয়। একদিন নঈন নামের এক মেয়ে এই অত্যাচার সহ্য করতে না পেরে যন্ত্রণায় কাস্তে দিয়ে নিজের মুখ কেটে ফেলে। সে কাঁদতে কাঁদতে বলে, মুখ নষ্ট হলে অন্তত কোনো শয়তান আর আমাকে ছোবে না। কয়েক বছর পর তরিন আর লয়েড প্ল্যান করে যে এবার তারা মাহাকে নিয়ে খেলবে এবং তারপর কোনো বুড়ো নোবেলের কাছে বিক্রি করে দেবে। এই ভয়ঙ্কর কথা শুনে মাহার পায়ের তলা থেকে মাটি সরে যায়। সে ভয়ে কাঁপতে কাঁপতে গোয়াল ঘরে ছুটে যায় এবং নিজের মুখটাও কাস্তে দিয়ে কেটে ফেলার সিদ্ধান্ত নেয়। ঠিক তখনই পেছন থেকে এক দারুণ হিরোইক এন্ট্রি হয়। আমাদের ওপি লিউক ওরফে ইলেক ব্যালার্ড মাহার সামনে এসে দাঁড়ায়। সে পুরো রোম্যান্টিক ডায়লগ দিয়ে বলে, আরে সুন্দরী, তোমার এই মিষ্টি মুখে কান্না একদম মানায় না। পরদিন তরিন সব মেয়েদের এক জায়গায় জড়ো করলে লিউক সেখানে নতুন কাস্টমার সেজে হাজির হয়। সে সোজা মাহার দিকে এগিয়ে যায় এবং ঘোষণা করে যে সে মাহাকে নিজের সাথে নিয়ে যেতে চায়। তরিন প্রথমে আপত্তি করলেও লিউক যখন টাকার বস্তা ছুঁড়ে মারে তখন লোভী তরিনের চোখ চকচক করে ওঠে। তবে তরিন এক খতরনাক শর্ত দেয়। সে বলে, মাহাকে নিয়ে যেতে হলে 3 দিন সময় লাগবে। মাহা সঙ্গে সঙ্গে বুঝে যায় এই 3 দিনে এই শয়তানরা তার সাথে কি চরম নোংরামি করতে চলেছে। সে ভয়ে লিউকের পা জড়িয়ে ধরে চিৎকার করে বলতে থাকে, আমাকে আজই নিয়ে চলুন প্লিজ। লিউক তরিনকে কড়া ওয়ার্নিং দিয়ে বলে, মাহা এখন তার ফ্যামিলির অংশ, তাই কেউ যেন তার গায়ে হাত তোলার সাহস না করে। কিন্তু সেই রাতেই তরিন সব প্রমিস ভেঙে মাহাকে এক লম্পট কাস্টমারের কাছে পাঠানোর জন্য গাড়িতে তোলে। সে কুৎসিত হেসে মাহাকে বলে ওখান থেকে ফেরার পর সে নিজেও মাহাকে ভোগ করবে। ভয়ে মাহা চলন্ত গাড়ি থেকে লাফ দিয়ে জঙ্গলের দিকে দৌড়াতে শুরু করে, কিন্তু তরিনের ওপি গুন্ডা লয়েড জাদুর জোরে তাকে ধরে ফেলে এবং তার ওপর জঘন্য অত্যাচার করার চেষ্টা করে। ঠিক তখনই অন্ধকারের বুক চিরে এন্ট্রি নেয় আমাদের রিয়েল হিরো লিউক। সে এক ঘুষিতে লয়েডকে মাটিতে শুইয়ে দেয়। তরিন সেখানে এসে চিল্লাচিল্লি করলে লিউক সোজা লয়েডের হাত পা ভেঙে তরিনের গলায় ধারালো ছুরি ঠেকিয়ে দেয়। ওদিকে শহরের অন্য প্রান্তে টার্ট মাহার রূপ ধরে সেই বদমাশ নোবেলের ঘরে যায় এবং পুলিশ ডেকে তাকে হিউম্যান ট্রাফিকিংয়ের দায়ে অ্যারেস্ট করায়। পরের দিন সকালে সব মেয়েরা মুক্ত হয় এবং মাহার সাথে লিউকের নতুন বাড়িতে চলে আসে। কয়েক মাস কেটে যায়। লিউক এখন পুরোপুরি ইলেক ব্যালার্ড আইডেন্টিটিতে নিজের বিজনেস সামলাচ্ছে। সে নিজের ফ্যামিলির জাদুকরি চিকিৎসার জোরে তার নতুন পালক ভাইয়ের কঠিন অসুখ একদম সারিয়ে তোলে। এটা দেখে তার বিজনেসম্যান বাবা তো পুরো ফিদা। সে খুশি হয়ে মাহার অফিসিয়াল অ্যাডপশন পেপার লিউকের হাতে তুলে দেয়। কিছুদিন পর সে লিউককে শহরের এক বড় ফ্লপ মদের দোকান গিফট করে বলে, এবার দেখি তুই এখানে কেমন বিজনেস করতে পারিস। লিউকও চ্যালেঞ্জটা লুফে নেয়। রাতে টার্ট আর মাহার সাথে ডিনার করার সময় লিউক তার খতরনাক বিজনেস প্ল্যান শেয়ার করে। সে বলে সে মেয়েদের জন্য এমন এক কসমেটিক্স শপ খুলবে যা পুরো মার্কেটে আগুন লাগিয়ে দেবে। আর এই দোকানের আসল উদ্দেশ্য হবে মেয়েদের গসিপ থেকে হিরোকে মারার জন্য সব টপ সিক্রেট ইনফরমেশন আর ইন্টেলিজেন্স জোগাড় করা। মাহা অবাক হয়ে বলে, এই শহরে তো কসমেটিক্সের অভাব নেই, তাহলে আমাদের জিনিস কেন চলবে? লিউক রহস্যময় হেসে বলে সে এমন এক আইটেম বানাবে যা এই দুনিয়ার কেউ কোনোদিন দেখেইনি। কিছুদিন পর লিউক তার এই নকল বাবা মাকে এক প্রাইভেট ডেমনস্ট্রেশনে ইনভাইট করে। সেখানে তার সৎ মা লিউককে চরম ঘৃণা করত, কারণ সে ভাবত লিউক হয়তো তার স্বামীর কোনো সস্তা মেয়ের সাথে অবৈধ সন্তান। কিন্তু লিউক যখন তাদের সামনে এই দুনিয়ার প্রথম জাদুকরি ময়েশ্চারাইজার ক্রিমটা বের করে দেখায় তখন সৎ মায়ের অহংকার এক নিমেষে ধুলোয় মিশে যায়। লিউক অত্যন্ত আত্মবিশ্বাসী ছিল যে এই ক্রিম বাজারে তুমুল ঝড় তুলবে। সে এর কার্যকারিতা ব্যাখ্যা করে তার সৎ মাকে ওটা নিজে ট্রাই করতে বলে। প্রথমে চরম
রকম অনীহা দেখালেও ক্রিমটা মুখে লাগাতেই সৎমায়ের চোখ পুরো কপালে উঠে যায়। ক্ষণিকের মধ্যেই তার দীর্ঘদিনের ঘৃণা মহাশূন্যে মিলিয়ে যায় এবং সে নিজেকে আয়নায় দেখে পুরো বাজেট কার্দাশিয়ানের মতো ফিল করতে শুরু করে। ব্যালার্ড তখন খুশি হয়ে জিজ্ঞেস করে সে কি এই ক্রিমটা তার এলিক্স সার্কেলের বান্ধবীদের কাছে প্রমোট করতে পারবে। সৎমা খুশিতে গদগদ হয়ে রাজি হয়, এমনকি আজীবন এই ওপি ক্রিমের সাপ্লাই পাওয়ার গ্যারেন্টি দিলে সে লিউককে সবার সামনে নিজের আসল ছেলে বলে স্বীকার করতেও রেডি। ব্যালার্ড তখনই কোম্পানির সব রিসোর্স দিয়ে বড় স্কেলে প্রোডাকশন শুরু করার এবং প্রচুর লেবার নিয়োগের ঘোষণা দেয়, কিন্তু লিউক তাকে সাবধান করে বলে এত দ্রুত বেশি মানুষ নিলে ক্রিমের সিক্রেট ফর্মুলা লিক হয়ে যাওয়ার মারাত্মক রিস্ক থাকবে। ব্যালার্ড জানতে চায় একটি ফুল সিকিউর প্রোডাকশন সিস্টেম তৈরি করতে কতদিন লাগবে। লিউক জানায় মাত্র 1 মাস। তবে সে টুইস্ট দিয়ে বলে এই ক্রিমের মেইন সিক্রেট ইনগ্রিডিয়েন্ট বা উপাদান কি আসলে তার আসল অ্যাসাসিন ফ্যামিলির কাছে আছে। ওটার খরচ অনেক বেশি হলেও ব্যালার্ড লিউককে ফুল সাপোর্ট দেওয়ার প্রমিস করে। এরপর লিউক টার্টকে নিয়ে বাড়ি ফেরার পথে শেয়ার করে যে এই পার্টনারশিপে দুই পরিবারই কোটিপতি হবে ঠিকই, কিন্তু সে ব্যালার্ড কোম্পানিকে কখনোই ওই মেইন সিক্রেট উপাদানের ম্যানুফ্যাকচারিং প্রসেস শেখাবে না, কারণ রেসিপিটা শুধু নিজের কাছে রাখলে কেউ কখনো তাদের ধোঁকা দিতে পারবে না। দেখতে দেখতে 6 মাস কেটে যায় এবং লিউকের লাক্সারি বুটিক অর্নার গ্র্যান্ড ওপেনিং হয়। দোকানে কাস্টমারদের এমন খাতারনাক ভিড় জমে যেন সবাই নিজেদের প্রাইম টাইমের মেগেন ফক্স বানাতে এসেছে। মাহা আর তার উদ্ধার হওয়া অনাথ বান্ধবীরা মিলে এখন পুরো শপের ডেইলি অপারেশনস মারাত্মক এফিশিয়েন্টলি সামলাচ্ছে। ওদিকে লিউক আর টার্ট ভিড় দেখে অবাক হয়ে যায়। টার্ট জানায় এই দোকানের নাম এখন অন্য রাজ্যেও ছড়িয়ে পড়েছে, এমনকি বিদেশি রাজকুমারীরাও লিউকের ময়েশ্চারাইজার পাওয়ার জন্য পাগল। টার্ট লিউকের এই দয়ার প্রশংসা করলে লিউক বলে এটা মাহার আইডিয়া ছিল, কিন্তু টার্ট বিশ্বাস করে লিউক ভেতর থেকে খুবই দয়ালু। ইতিমধ্যে মার্কেটের রাইভাল বা শত্রুরা লিউকের কারখানায় স্পাই পাঠিয়ে কর্মচারীদের ঘুষ দিয়ে ফর্মুলা চুরি করার আপ্রাণ চেষ্টা চালায়, কিন্তু লিউকের কড়া সিকিউরিটির কারণে আজ পর্যন্ত কেউ সেই আসল সিক্রেট উপাদানটি খুঁজে পায়নি। সেই রাতে লিউক টের পায় এক খাতারনাক চোর তার অ্যাস্টেটে ঢুকে পড়েছে। সে নিজে না গিয়ে টার্ট আর মাহাকে পাঠায়। মেয়ে দুটি নিজেদের অ্যাসাসিন ট্রেনিং খাটিয়ে চোরটাকে ধরে সোজা মাটির নিচের সেলারে বন্দি করে ইন্টারোগেশনের জন্য রেডি করে ফেলে। লিউক তাদের কাজে চরম খুশি হয়। কিছুদিন পর লিউক মেয়েদের ওপর সব দায়িত্ব দিয়ে তার ক্রাশ দিয়ার সাথে দেখা করতে যায়। তারা একসাথে মিষ্টি আর চা খেয়ে সারাদিন নতুন জাদুর স্পেল নিয়ে আলোচনা করে। সন্ধে হতেই লিউক বাড়ি ফিরে আসে, কিন্তু তার ঘরে পা রাখতেই টার্ট আর মাহা আচমকা তার ওপর ঝাঁপিয়ে পড়ে। লিউকের ঘরে রাত কাটানোর পরদিন সকালে যখন তার ঘুম ভাঙে, তখন টার্ট আর মাহা তাকে এক অদ্ভুত ক্রিমের সুবাস দিয়ে উইশ করে। পরিস্থিতি সামলাতে দুই রূপসী তাকে প্রতিদিন সকালে এক খতরনাক পার্সোনাল কেয়ার আর স্পেশাল ব্যায়াম করিয়ে দেওয়ার অফার দেয়। তারা লিউকের সেবা করতে পালাবদল করার কথা বলতেই আমাদের ওপি অ্যাসাসিন লজ্জায় পুরো লাল হয়ে যায়। কয়েক মাস পর মাহার দুই বান্ধবী লিউকের জন্য গিফট নিয়ে ফেরার পথে অচমকা কিছু খতরনাক ছিনতাইকারী তাদের ওপর চড়াও হয়। মেয়েরা ভয়ে জমে গেলেও ঠিক তখনই মাহার এন্ট্রি হয়। সে একাই গুন্ডাদের পিটিয়ে ক্রিস্পি ফ্রাইড চিকেন কম্বো বানিয়ে দেয়। মাহার এই খতরনাক অ্যাকশন আর হিরোইক রূপের গল্প পুরো শহরে বাতাসের মতো ছড়িয়ে পড়ে। পরদিন সকালে দোকান যখন কাস্টমারে ঠাসা, তখন টার্ট তার সিক্রেট মিশন শেষ করে ফিরে আসে। লিউক তাকে ট্রেনিংয়ের অংশ হিসাবে লড়াইতে পাঠিয়েছিল। টার্ট তার খতম করা শত্রুদের ইউনিফর্মের বোতাম লিউকের সামনে এনে বিজয়ের প্রমাণ দেয়। লিউক কিছুটা অসন্তুষ্ট হয়ে ড্রাই মোডে বলে লাশের থেকে ট্রফি জমানো তো পুরো সাইকোপ্যাথদের কাজ। তবে সে নরম সুরে জানায় টার্টের বীরত্বের গল্প অলরেডি পুরো মিলটিউ শহরে ছড়িয়ে গেছে এবং মানুষ তাকে লাইটনিং কুইক ব্যাটল মেইডেন বা বজ্রকন্যে বলে ডাকছে। এই ওপি উপাধি শুনে টার্ট লজ্জায় লাল হয়ে তাকে এই নামে ডাকতে নিষেধ করে। ম্যাকিনটশ রিলিজের পর লিউকের এই বুটিক এখন ইতিহাসের সবচেয়ে বড় সাকসেস। লিউক মাহার ওপর দোকানের ফাইন্যান্স এবং বড় বড় নোবেল মহিলাদের গসিপ থেকে টপ সিক্রেট ইনফরমেশন বের করার দায়িত্ব দেয়। এই ব্যবসার কারণে লিউকের নাম এখন রাজা রানীদের লেভেলে পৌঁছে গেছে, যা সে হিরোকে মারার ইন্টেলিজেন্স জোগাড়ে ব্যবহার করছে। সেদিনই লিউক মাহার সাথে গোপনে দেখা করে শহর ছাড়ার প্রস্তুতি নেয়, কারণ বাবা সিয়ান দেওয়া 2 বছরের ইলেক ব্যালার্ড আইডেন্টিটির সময় শেষ। এবার তাকে নিজের ফ্যামিলিতে ফিরতে হবে। মাহা প্রমিস করে সে এই ব্র্যান্ডকে এমন লেভেলে নিয়ে যাবে যেন অন্য অ্যানিমের সুন্দরীরাও এই ক্রিম কিনতে লাইনে দাঁড়ায়। সে শহরের এক নামী লোকেশনে নতুন শপ খোলার প্ল্যান দেখায়। পেপারস দেখেই মাহার আসল উদ্দেশ্য বুঝে যায়, কারণ লিউক মাহার পাস্ট ইনভেস্টিগেশন করে জেনেছিল ওটা আসলে মাহার বাবার প্রথম দোকান ছিল। মাহার বাবা মাকে এক বিজনেসম্যান খুন করে সব সম্পত্তি কেড়ে নিয়েছিল আর মাহা ভয়ে পালিয়ে বেঁচেছিল। লিউক বোঝে এটা শুধু বিজনেস নয়, মাহার হারানো সম্মান ফিরে পাওয়ার লড়াই। লিউক শান্তভাবে বলে বিজনেসের ক্ষতি না করে মাহা যদি নিজের ব্যক্তিগত প্রতিশোধের জন্য এটা করে তাহলে তার কোনো আপত্তি নেই। মাহার চোখে তখন কৃতজ্ঞতার জল।
মাহা নিজের জীবনবাজি রেখে লিউকের বিশ্বাসের মর্যাদা রাখার কসম খায়। ঠিক তখনই দরজায় নক করে লিউকের উদ্ধার করা অনাথ মেয়েরা ঘরে ঢোকে, যারা এখন এই লাক্সারি শপের মেইন স্টাফ। তারা লিউককে বিদায়ী গিফট হিসেবে স্পেশাল ভেষজ চা উপহার দেয় এবং তাদের অন্ধকার জীবন বদলে দেওয়ার জন্য চোখে জল নিয়ে ধন্যবাদ জানায়। লিউক তাদের আশ্বস্ত করে বলে সে তাদের অবদান কখনো ভুলবে না এবং তার অনুপস্থিতিতে মাহার হাত শক্ত রাখতে অনুরোধ করে। কিছুদিন পর লিউক যখন ব্যারার্ড পরিচয়ে ধুয়ে মুছে নিজের আসল রূপ আর চুলের রঙে ফিরে আসে, তখন মাহা তার ওপি লুক দেখে পুরো হাঁ হয়ে যায়। ঠিক তখনই টার্ট তার সেই চেনা খাতারনাক ব্যাটল গিয়ার পরে রুমে এন্ট্রি নেয়। অবশেষে তাদের বিদায়ের গাড়ি চলে আসে। লিউক বিদায়বেলায় মাহাকে শেষ ওয়ার্নিং দিয়ে বলে, এবার অর্নার পুরো দায়িত্ব তোমার। এটাকে ইলন মাস্কের টেসলার চেয়েও বড় ব্র্যান্ড বানিয়ে দেখাও। টার্ট মাহার থেকে বিদায় নেওয়ার সময় ইমোশনাল হয়ে পড়লে মাহা বলে সে একটু হিংসে করলেও খুশি যে লিউক একা যাচ্ছে না। সে লিউককে নিজের হাতে বানানো একটা কিউট পুতুল গিফট করে এবং এক বড় সিক্রেট ফাঁস করে। মাহা বলে সে প্রথম থেকেই জানত লিউক তাকে শুধু তার শরীরের ওপি মানা পাওয়ারের জন্যই উদ্ধার করেছিল, কিন্তু এই স্বার্থের শুরু হলেও লিউক যেভাবে তাকে আশ্রয় দিয়েছে তার জন্য সে আজীবন কৃতজ্ঞ। লিউক গিফটটা নিয়ে মুচকি হেসে গাড়িতে উঠে পড়ে। বাড়ির উদ্দেশ্যে রওনা দেওয়ার কিছুক্ষণের মধ্যেই হঠাৎ বনের মাঝে একদল খতরনাক নেকড়ে দানব গাড়ি ঘিরে ধরে। তার ড্রাইভারকে লুকিয়ে থাকতে বলে একাই বর্ষা হাতে দাড়ি থেকে লাফিয়ে পড়ে। সে নেকড়েগুলোকে পিটিয়ে পুরো ঝাল ফ্রাই বানিয়ে দেয়। ড্রাইভার যখন চোখ খোলে দেখে সব শেষ। লিউক বুঝতে পারে এভাবে দানবদের লোকালয়ে চলে আসা মানেই সেই রহস্যময় হিরোর এন্ট্রি আর বেশি দূরে নেই। অবশেষে গাড়ি লিউকের নিজের রাজ্যে প্রবেশ করে। লিউক আর টার্ট গ্রামে পা রাখতেই সাধারণ মানুষ তাদের ওপি ইয়াং মাস্টারকে রাজকীয় স্বাগত জানায়। লিউকের বিজনেস বুদ্ধির কারণে এলাকার অর্থনীতি এখন তুঙ্গে, তাই সবাই তাকে খাবারে ভরিয়ে দেয়। গাড়ি যখন মেইন রাজপ্রাসাদে পৌঁছায়, মা এসরি দৌড়ে এসে লিউককে বুকে জড়িয়ে ধরে কেঁদে শুরু করে এবং প্রমিস করায় সে যেন আর কখনো মাকে ছেড়ে দূরে না যায়। এরপর সে টার্টকে ধন্যবাদ জানায় তার এই জেদি ছেলের খেয়াল রাখার জন্য। লিউক তার বাবার কথা জিজ্ঞেস করলে এসরি জানায় সিয়ান তার সিক্রেট স্টাডি রুমে আছে। লিউক সেখানে গেলে সিয়ান তার কাজ থামিয়ে ছেলের দিকে তাকায়। সে লিউককে তার ফাইনাল ট্রেনিং সাকসেসফুলি কমপ্লিট করার জন্য বুক ভরা অভিনন্দন জানায়। সে গর্বিত গলায় বলে তার ছেলে এখন এক পারফেক্ট ও খতরনাক অ্যাডাল্ট হয়ে উঠেছে। এরপর সিয়ান অত্যন্ত গম্ভীর হয়ে এক বড় রহস্যের পর্দা উন্মোচন করে। সে জানায় লিউককে মার্চেন্ট বানিয়ে বাইরে পাঠানো শুধু ব্যবসা শেখার মিশন ছিল না, এর পেছনে লুকিয়েছিল এক মারাত্মক ফ্যামিলি সিক্রেট। সিয়ান জানায় লিউককে মার্চেন্ট বানিয়ে পাঠানো হয়েছিল যাতে সে খুনের দুনিয়ার বাইরে এক স্বাভাবিক জীবনের স্বাদ পায়। এমনকি নকল বাবা ব্যালার্ড এসে সিয়ানকে অনুরোধ করেছিল লিউককে যেন পাকাপাকিভাবে ব্যবসার লাইনেই দিয়ে দেওয়া হয়। সিয়ান লিউককে চয়েস দেয়, সে চাইলে অ্যাসাসিনেশন ছেড়ে বিজনেসম্যান হতে পারে, কিন্তু লিউক অত্যন্ত কনফিডেন্টলি জানায় ইলেক ব্যালার্ড হিসেবে জীবনটা দারুণ মজার হলেও সে নিজের আসল খুনে পরিচয় কখনো ছাড়বে না। সিয়ান আবারও জানতে চাইলে লিউক এক চরম সিক্রেট ফাঁস করে। সে বলে মার্চেন্ট হয়ে থাকলে সে তার ক্রাশ দিয়াকে কোনোদিন বিয়ে করতে পারবে না, কারণ দিয়া একজন হাই ক্লাস নোবেল আর ইলেক তো সামান্য এক ব্যবসায়ী। ছেলের এমন রোম্যান্টিক উত্তর শুনে সিয়ান হো হো করে হেসে ওঠে এবং লিউকের সিদ্ধান্তের প্রশংসা করে তাকে ফ্যামিলির ডেডলি মিশনে পারমিশন দেয়। এরপর সিয়ান লিউকের হাতে প্রথম অফিসিয়াল অ্যাসাসিনেশন ফাইল তুলে দেয়। এক লম্পট নোবেল দেশের মিলিটারি সিক্রেট অন্য দেশের কাছে ড্রাগসের বিনিময়ে বিক্রি করছে। দেশের নিরাপত্তার স্বার্থে এই গদ্দারের মৃত্যু এখন সময়ের দাবি। লিউক তার ঘরে ফিরে টার্টকে পুরো অ্যাসাইনমেন্টের ডিটেলস বুঝিয়ে বলে। তাদের মেইন টার্গেট হলো কাউন্ট অ্যাসব্যাভানকো। তবে লিউক জানায় সে নিজে আগে ভেরিফাই করবে যে এই নোবেল সত্যিই মরণ কামড়ের যোগ্য কিনা। সে মাহার কাছে বাহক পায়রার মাধ্যমে এক গোপন কোডেড মেসেজ পাঠিয়ে দেয়। কিন্তু পরের দিন সকালে লিউকের ঘরে এক চরম ফানি ও ক্রেজি কাণ্ড ঘটে। মা এসরি আচমকা লিউকের ঘরে এসে হাজির হয়। আসলে লিউকের সেই সকালের স্পাইসি ড্রিমের খবর মেয়েদের মুখে শুনে এই খতরনাক মা এখন নিজেই সেই সিক্রেট কাণ্ড কারখানা দেখতে এসেছে। লিউক যখন জামাকাপড় পাল্টাচ্ছিল, মা তখন উকি ঝুঁকি মারার চেষ্টা করলে লিউক তাকে ধাক্কা দিয়ে ঘর থেকে বের করে দেয়। এরপর এসরি 3টি সুন্দরী নোবেল মেয়ের ছবি বের করে লিউককে যে কোনো একজনকে ফিউচার ওয়াইফ হিসেবে বেছে নিতে বলে। লিউক অ্যারেঞ্জড ম্যারেজের কথা শুনেই সোজা রিজেক্ট করে দেয়। মা রেগে গিয়ে চিল্লাইতে থাকে যে মরার আগে সে নাতি নাতনির মুখ দেখে যেতে চায়। টার্ট এই ক্রেজি মায়ের বকবকানি চুপচাপ সহ্য করছিল। লিউক তাকে নিজের মতামত প্রকাশের পারমিশন দিলে টার্ট
টার্ট বিনম্রভাবে বলে, ম্যাডাম, আপনি তো পুরো মডেলদের মতো আচরণ করছেন। লিউকের এখন সাম্রাজ্য বাড়ানোর বয়স হয়নি। এসরি ওয়ান শটে কাউন্টার অ্যাটাক দিয়ে বলে, আরে বন্দুক যখন রেডি তখন গুলি ছুড়ে বংশবৃদ্ধি করতে সমস্যা কোথায়? আচমকা এসরির মাথায় এক খতরনাক বুদ্ধি খেলে যায়। সে বলে, আরে বাইরের মেয়ের দরকার কি? টার্টের শরীরেই তো ওপি লেভেলের মানা আছে, ওই লিউকের বাচ্চার মা হবে। এই চরম অফার শুনে টার্ট লজ্জায় পুরো লাল টমেটো হয়ে গেলেও সে কিন্তু রিজেক্ট করেনি। পরিস্থিতি আরও স্পাইসি ও হাতছাড়া হওয়ার আগেই লিউক মাঝখানে এন্ট্রি নিয়ে এই অদ্ভুত আলোচনা থামিয়ে দেয়। লিউক তার ক্রেজি মাকে এসব ফালতু কথা বন্ধ করতে বললেও এসরি দাবি করে সে পুরো সিরিয়াস। সে কাঁদতে কাঁদতে লিউককে ইমোশনাল ব্ল্যাকমেইল করার আপ্রাণ চেষ্টা চালায়, কিন্তু আমাদের চ্যাড লিউকের ওপর এই কুমিরের কান্নার জিরো এফেক্ট হয়। সে মনে মনে নোট নেয় যে এই খ্যাপা মায়ের সাথে সব সময় কড়া ব্যবহার করতে হবে। সেই রাতেই লিউক আর টার্ট কাউন্ট ভেঙ্করের এলাকায় সিক্রেট মিশন ও তদন্তের জন্য রওনা দেয়। নিজেদের ওপি স্পিডের কারণে তারা সকালের মধ্যেই সেখানে পৌঁছে যায়। এলাকার চারপাশ ঘুরে তারা দেখতে পায় কাতারে কাতারে আহত সৈন্য পড়ে আছে। লিউক বোঝে গদ্দার নোবেলরা দেশের সব সিক্রেট শত্রুদের কাছে বিক্রি করে দেওয়ায় সৈন্যরা এই হার না মানা লড়াইতে হেরে যাচ্ছে। এরপর তারা এক নির্জন রাস্তায় এক গরিব মেয়েকে জ্যাম বিক্রি করতে দেখে। টার্ট একটা জার কিনে লিউককে টেস্ট করালে লিউক জ্যামের আসল রহস্য ধরে ফেলে এবং বাকি সব জার লাথি মেরে ভেঙে গুঁড়ো করে দেয়। মেয়েটি যখন কাঁদতে কাঁদতে ভাঙা জারগুলো কুড়োচ্ছিল ঠিক তখনই তিনটে খতরনাক গুন্ডা এসে তাদের ওপর চড়াও হয়, কিন্তু লিউক আর টার্ট এক সেকেন্ডে তাদের পিটিয়ে আলু ভর্তা বানিয়ে দেয়। টার্ট জানতে চায় এরা কি কোনো ড্রাগ নেটওয়ার্কের অংশ? লিউক বলে, এরা তো সামান্য চুনোপুরি, এদের আসল রিংলিডারকে ধরতে হবে। সে মেয়েটিকে জিজ্ঞেস করে সে কি জানে এই জ্যামে কি খতরনাক নেশাদ্রব্য মেশানো আছে। মেয়েটি কাঁদতে কাঁদতে বলে তার মায়ের এই জ্যাম খুব প্রয়োজন। লিউক তার বাড়িতে গিয়ে দেখে মেয়েটির ড্রাগ অ্যাডিক্টেড মা জ্যাম হারানোর খবরে পুরো পাগলের মতো নিজের মেয়েকে মারতে যাচ্ছে। লিউক এক ঝটকায় সেই মহিলাকে মাটিতে আছাড় মেরে পিন করে ফেলে। সে জাদুর জোরে মহিলার শরীর থেকে ড্রাগের ফিজিক্যাল রিয়াকশন আজীবনের জন্য মুছে দেয়। এরপর তারা বাড়ি ফিরে এলে মাহা পাঠানো কসমেটিক্স চালানের ভেতর এক টপ সিক্রেট কোডেড চিঠি পায়, যা নিশ্চিত করে যে কাউন্ট ভেঙ্করই এই ড্রাগ সিন্ডিকেটের আসল গডফাদার। কয়েকদিন পর লিউক আর মাহা একসাথে সেই কাউন্টের প্রাসাদের দিকে রওনা দেয়। গাড়িতে একা পেয়ে মাহা লিউকের সাথে পুরো চিটে গুড়ের মতো সেটে যায় এবং রোম্যান্টিক মুডে বলে, ইস, কতদিন পর আপনাকে কাছে পেলাম। মাহা মুচকি হেসে জিজ্ঞেস করে তার টার্টের সাথে আপনার সম্পর্কের কতদূর অগ্রগতি হলো? দুজনে মিলে কি কোনো হট যোগা বা স্পাইসি কাণ্ড কারখানা করলেন? সে আরও উস্কে দিয়ে বলে, দিয়ার পর যদি টার্ট আপনার সেকেন্ড ওয়াইফ বা মিস্ট্রেস হতে রাজি থাকে তবে তার নিজেরও কোনো আপত্তি নেই। মাহা লিউককে চ্যালেঞ্জ ছুড়ে বলে, আমি অর্না কসমেটিক্সকে এমন লেভেলে নিয়ে যাব যে আপনি আমাকে কোনোদিন ছাড়তে পারবেন না এবং আমার প্রেমে পড়তে বাধ্য হবেন। অবশেষে তারা কাউন্ট ভেঙ্করের প্রাসাদে পৌঁছায় এবং কাউন্টের স্ত্রীকে অর্নার নতুন ওপি প্রোডাক্ট গিফট করে। লিউক অত্যন্ত স্মুথ গলায় কাউন্টারের স্ত্রীকে বলে যে তারা তাদের অর্না ব্র্যান্ডকে কাউন্টারের মহান নামের সাথে যুক্ত করতে চায়, যা শুনে স্ত্রী পুরো খুশি। ঠিক তখনই গাদ্দার কাউন্ট ভেঙ্কর সেখানে এন্ট্রি নিলে লিউক নিজের ইলেগ ব্যালার্ড পরিচয় দিয়ে তাকে তেল মারা শুরু করে, যাতে সে বিন্দুমাত্র সন্দেহ না করে। কিছুদিন পর কাউন্টারের প্রাসাদে এক রাজকীয় পার্টিতে যখন কাউন্টারের স্ত্রী অর্নার ওপি ময়েশ্চারাইজার মেখে হাজির হয়, তখন বাকি নোবেল মহিলারা তাকে মৌমাছির মতো ঘিরে ধরে। সুযোগ বুঝে লিউক কাউন্টারের রাতের অভ্যাসের সব টপ সিক্রেট ইনফরমেশন বের করে নেয়। গভীর রাতে লিউক আর টার্ট কাউন্টারের প্রাসাদের কাছে পজিশন নেয়। লিউক জানতে পেরেছিল কাউন্ট রোজ রাতে একা বারান্দায় মদ খায়। দূর থেকে লিউক তার জাদুকরি চোখ দিয়ে কাউন্টকে লক করে এক খতরনাক স্নাইপার রাইফেল তাক করে। নিজের আগের জীবনের কথা ভেবে এবার পুরো কনভিকশনের সাথে লিউক ট্রিগার টানে এবং কাউন্ট কিছু বুঝে ওঠার আগেই খতম হয়ে মাটিতে লুটিয়ে পড়ে। তবে টুইস্ট হলো কাউন্টারের স্ত্রী যখন স্বামীর লাশ দেখে ডুকরে কেঁদে ওঠে তখন লিউকের মন মায়ায় কেঁদে ফেলে, যা তার আগের জীবনে কখনোই হতো না। টার্ট তাকে জড়িয়ে ধরে শান্ত করে। এর কয়েক সপ্তাহ পর এক নির্জন দ্বীপে খতরনাক অ্যাসাসিন ট্রেনিং শেষ করে লিউক আর টার্ট যখন ভেলায় করে ফিরছিল তখন মাহা তাদের স্বাগত জানিয়ে বলে, বন্ধুরা, এক চরম ব্যাড নিউজ আছে। গাড়িতে ফেরার পথে মাহা প্রথমে একটা গুড নিউজ দেয়। সে জানায় লিউক তাকে যে ডিভাইন ট্রেজার বা ঈশ্বরের অস্ত্রের খোঁজ করতে বলেছিল সেটার সন্ধান মিলেছে। টার্ট জানতে চাইলে লিউক বুঝিয়ে বলে এগুলো এমন প্রাচীন জাদুকরী অস্ত্র যার পাওয়ার কোনো মানুষ কোনো দিন তৈরি করতে পারবে না। মাহা ফাইলের খাতা খুলে দেখায় এই অস্ত্রের নাম হলো লেজেন্ডারি ম্যাজিক স্পিয়ার গে বলগ, আর এর বর্তমান মালিক হলো সাতান্তা ম্যাগনাস নামের এক খতরনাক যোদ্ধা, যাকে সবাই কার্নের হাউন্ড নামে চেনে। গুজব উঠেছে এই সাতান্তাই লাকি সেই অবিনাশী হিরো যাকে মারার মিশন লিউকের। মাহা জানায় সে যে কোনো মূল্যে লিউকের জন্য এই ওপি বর্ষাটি কিনে নেবে। এরপর মাহা সেই খতরনাক ব্যাড নিউজটি দেয়। সে জানায় পাশের সুইগাল রাজ্যে এক ভয়ঙ্কর গৃহযুদ্ধ শুরু হয়ে গেছে এবং লিউকের ক্রাশ দিয়ার ফ্যামিলি রাজকীয় আর্মি
আর্মির পক্ষে যোগ দিয়ে যুদ্ধের ময়দানে নেমেছে। এই কথা শুনে লিউক আর টার্টের পায়ের তলা থেকে মাটি সরে যায়। কিন্তু মাহার কথা এখানেই শেষ হয়নি। সে আরও এক জ্বলজ্বলত হরর টুইস্ট যোগ করে। মাহা জানায় দিয়াদের বিপক্ষ দল অর্থাৎ বিদ্রোহীদের কাছে এক চরম শক্তিশালী ও ভয়ঙ্কর গোপন অস্ত্র আছে, যা নিমেষেই পুরো রাজকীয় বাহিনীকে ধ্বংস করে দিতে পারে। মাহা জানায় বিদ্রোহীদের পক্ষে এমন এক চ্যাম্পিয়ন যুদ্ধ করছে যে বুফেতে ঢুকে পেটুকের মতো পুরো রণক্ষেত্র সাফ করে দিচ্ছে, আর সেই দানবটি আর কেউ নয়, স্বয়ং সাস্তান্তা ম্যাগনাস। পরের দিন লিউক কোনো নোটিশ ছাড়াই দিয়ার প্রাসাদে হাজির হয়। দিয়া তাকে দেখে মিষ্টি হেসে দুষ্টুমি করে বলে, কি ব্যাপার, আমার কিউট গাল দুটোর কথা খুব মনে পড়ছিল। সে লিউককে ভেতরে ডেকে চা দিয়ে জিজ্ঞেস করে সে চকলেট এনেছে কিনা। না শুনে দিয়া বলে পরের বার অবশ্যই আনতে। যুদ্ধের ভয়াবহ পরিস্থিতির মাঝে দিয়ার এমন চিল মুড দেখে লিউক অবাক হয়ে জিজ্ঞেস করে, চারপাশে যুদ্ধ চলছে আর তুমি এত শান্ত কি করে আছো? দিয়া হেসে উড়িয়ে দিয়ে বলে, পুরো সুইগাল রাজ্য জ্বললেও তাদের এলাকা এখনো অনেক শান্ত। লিউক তাও টেনশন করলে দিয়া তাকে আশ্বস্ত করে বলে, আরে ভাই, আমাদের বংশের সবাই পুরো গোজো লেভেলের ওপি জাদুকর, আমাদের কিচ্ছু হবে না। লিউক বলে, বিদ্রোহী নোবেলরা রাজ পরিবারকে অপমান করে যেভাবে ক্ষমতা দখলের লড়াইয়ে নেমেছে, পরিস্থিতি কিন্তু খুবই খতরনাক। দিয়া মজা করে বলে, বিদেশি রাজ্যের খবর তুমি তো আমার চেয়েও ভালো রাখো। আমাদের দেশে যদি তোমাদের মতো ওপি অ্যাসাসিন থাকতো তবে বিদ্রোহীরা এক নিমেষে ভ্যানিশ হয়ে যেত। লিউক নিজের ইলেগ ব্যালার্ড পরিচয় খাটিয়ে দিয়ার পুরো ফ্যামিলিকে দেশ থেকে নিরাপদে বের করার অফার দেয়। কিন্তু এই কথায় দিয়া রেগে গিয়ে ঝাড়ি মেরে বলে, আমি বিপদের মুখে নিজের প্রজাদের ফেলে কাপুরুষের মতো কোথাও পালাবো না। সে লিউকের সব টেনশন ভুলে তাকে বাইরে ঘুরতে নিয়ে যায় এবং জোর করে নিজের জন্য একটা সুন্দর ড্রেস চুজ করায়। দিয়া নিজের চুলের কালার চেঞ্জ করে লিউকের সাথে এক রোম্যান্টিক ডেটে বের হয়। হাঁটতে হাঁটতে লিউকের চোখ হঠাৎ এক ঘোড়াওয়ালা ব্যবসায়ীর ওপর পড়ে। দিয়া জানতে চাইলে লিউক বলে, আমার সিক্সথ সেন্স বলছে এই লোকটা সাধারণ কেউ নয়, বরং এক খতরনাক ভেটারেন সোলজার। সে খেয়াল করে পুরো শহরটাই আসলে ছদ্মবেশী যোদ্ধায় গিজগিজ করছে। দিয়া জানায় যুদ্ধের কারণে ডিফেন্স শক্ত করতে এই আর্মিদের আনা হয়েছে। এরপর দিয়া একটা শুটিং গেমের দোকান দেখে লিউককে টেনে ভেতরে নিয়ে যায় এবং একটা টেডি বিয়ার জিতে দিতে বলে, তবে শর্ত হলো কোনো ম্যাজিক ব্যবহার করা যাবে না। লিউক নিজে গুলি না করে দিয়াকে ট্রেনিং দেয়। প্রথম দুবার মিস করলেও তৃতীয়বারে দিয়া নিজেই ওপি শটে টেডি বিয়ার জিতে খুশিতে নাচতে শুরু করে। এরপর তারা লাসানিয়া খেতে এক রেস্তোরাঁয় যায়। দিয়া খেতে খেতে বলে, তোমার হাতের রান্নার চেয়ে সেরা আর কিছুই হতে পারে না। লিউক পরের বার তাকে রেধে খাওয়ানোর প্রমিস করলে দিয়ার মিষ্টি হাসিটা হঠাৎ এক গভীর কান্নায় মলিন হয়ে যায়। লিউক কারণ জানতে চাইলে সে কিছু না বলে শুধু প্রমিসটা মনে রাখতে বলে। ফেরার পথে তারা এক হারিয়ে যাওয়া ছোট বাচ্চাকে দেখতে পায়। লিউক পুতুলের মতো বাচ্চার সাথে কথা বলে জানতে পারে সে তার মাকে হারিয়েছে। দিয়া জাদুর সাহায্যে মায়ের কণ্ঠস্বর ট্র্যাক করে বাচ্চাটিকে তার পরিবারের কাছে ফিরিয়ে দেয়। এরপর দিয়া লিউককে এক নির্জন হট স্প্রিং নিয়ে যায়। একা পেয়ে দিয়া যখন তাকে পানির ভেতর টানে, লিউক ভাবছিল দিয়া বুঝি কোনো স্পাইসি কাণ্ড ঘটাতে চলেছে। পানির ভেতর দিয়া ইমোশনাল হয়ে বলে সে কোনোদিন তার এই প্রিয় জন্মভূমি ছেড়ে যাবে না। সে যুদ্ধের ময়দান থেকে বাবার ফেরার অপেক্ষায় আছে, তাই লিউকের সাথে কোথাও পালাতে পারবে না। লিউক তার সিদ্ধান্তকে সম্মান জানালেও এক সিক্রেট এসকেপ রুট রেডি রাখার প্রমিস করে। পানির উষ্ণতায় তাদের রোম্যান্স জমে ওঠে এবং দুজনে এক মিষ্টি চুম্বনে নিজেদের ডেট শেষ করে। বিদায় বেলায় দিয়া বলে সে খুব ব্যস্ত থাকবে, তাই লিউক জানায় সে স্পেশাল লাসানিয়া নিয়ে তার জন্য অপেক্ষা করবে। দিয়া হাসি মুখে তাকে বিদায় দিলেও লিউক চোখের আড়াল হতেই তার মুখের হাসি উধাও হয়ে যায়। সে তার সৈন্যদের ছদ্মবেশ ছাড়ার নির্দেশ দেয়। আসলে পুরো গ্রামটাই ছিল ছদ্মবেশী আর্মি। দিয়া এতক্ষণ লিউকের কাছে মিথ্যা বলেছিল যাতে তাদের শেষ দেখাটা সুন্দর হয়। কিছুদিন পর লিউক মাঠে শুয়ে দিয়া দেওয়া সেই নেকলেসটার দিকে তাকিয়েছিল। ঠিক তখনই টার্ট পুরো বাতাসের গতিতে দৌড়ে এসে এক খতরনাক ব্যাড নিউজ দেয়। তারা দ্রুত বাড়ি ফিরে দেখে এক রক্তাক্ত ও আহত দূতকে চিকিৎসা দেওয়া হচ্ছে। সিয়ান লিউকের হাতে এক নতুন অফিসিয়াল অ্যাসাসিনেশন মিশন তুলে দিয়ে বলে, বাবা, এই খুনটা তোমাকেই করতে হবে। আর সেই টার্গেট কে জানেন? সে আর কেউ নয়, স্বয়ং লিউকের ফার্স্ট লাভ দিয়া ব্যালার্ড। এই কথা শুনে লিউকের মাথায় যেন আকাশ ভেঙে পড়ে। সিয়ান জানায় লিউক না চাইলে মিশনটা রিজেক্ট করতে পারে। আসলে দিয়াদের রাজকীয় বাহিনী বিদ্রোহীদের কাছে হেরে যাওয়ার পর দিয়ার বাবা নিজের সব সম্পত্তি ও জমি সারেন্ডার করে পরাজয় মেনে নিয়েছিলেন। কিন্তু শয়তান বিদ্রোহীদের কুৎসিত চোখ ছিল স্বয়ং সুন্দর দিয়ার ওপর। আরও রক্তপাত বন্ধ করতে দিয়ার বাবা তাকে বিদ্রোহীদের পছন্দের এক বুড়ো নোবেলের সাথে জোরপূর্বক বিয়ে দিতে রাজি হন এবং দিয়াও নিজের প্রজাদের বাঁচাতে
এই বিয়েতে সম্মতি দেয়। কিন্তু টুইস্ট হলো দিয়ার বাবার বিশ্বস্ত সৈন্যরা এই নোংরা চুক্তি মেনে নেয়নি। তারা রাজকীয় দূতদের ওপর খতরনাক হামলা চালিয়ে দিয়াকে নিয়ে এক দুর্ভেদ্য দুর্গের ভেতর বন্দী করে চারপাশের গেট লক করে দেয়। এই খবর পেয়ে রাজদরবার দিয়াকে দ্বিতীয় গৃহযুদ্ধের মূল হোতা ঘোষণা করে পুরো এলাকা ধ্বংস করার নির্দেশ দেয়। লিউক এক নিমেষে বুঝে যায় রাজপরিবার আসলে দিয়াকে চিরতরে দুনিয়া থেকে সরিয়ে এই যুদ্ধের অবসান ঘটাতে চায়। লিউক রাগে ফুঁসে উঠে জিজ্ঞেস করে, আমাদের এই সুপারি কে দিয়েছে? সিয়ান তখন আসল রহস্য ফাঁস করে জানায়, ক্লায়েন্ট আর কেউ নয়, স্বয়ং দিয়ার বাবা কাউন্ট ব্যালার্ড। এই আহত দূতটি নিজের জান বাজি রেখে সেই শেষ আকুতি নিয়ে লিউকের দরবারে এসেছে। তবে সিয়ান জানায় দিয়ার বাবার আসল চাওয়া কিন্তু নিজের মেয়েকে খুন করা নয়। দিয়ার বাবা আসলে চান লিউক যেন দিয়ার একটি সাজানো মৃত্যুর নাটক করে তাকে এই রাজ্য থেকে চিরতরে দূরে সরিয়ে নিয়ে যায়। কাউন্ট বুঝতে পেরেছিলেন বিদ্রোহীদের থামালেও রাজকীয় বাহিনী পুরো এলাকা ধুলোয় মিশিয়ে দেবে এবং ব্যালার্ড বংশকে পৃথিবী থেকে মুছে না দেওয়া পর্যন্ত শান্ত হবে না। নিজের কলিজার টুকরো মেয়েকে বাঁচাতে তাই তিনি এই ডেডলি অ্যাসাসিন ফ্যামিলির সাহায্য চেয়েছেন। লিউক অবাক হয়ে জিজ্ঞেস করে, বাবা, আমাদের ফ্যামিলি তো রাজপরিবারের অনুগত, তাহলে তুমি এই মিশন কেন নিচ্ছ? সিয়ান শান্ত গলায় বলে, কাউন্টের কাছে তার এক পুরনো পার্সোনাল ঋণ আছে। সে আরো বলে, লিউ, তুমি না গেলে আমি নিজেই যেতাম, কিন্তু আমার সীমিত মানা নিয়ে হয়তো আমি সময় মতো পৌঁছতে পারবো না। নিজের আগের জীবনের যান্ত্রিক রূপ মনে করে লিউক সিদ্ধান্ত নেয় সে এবার আর কোনো ভুল করবে না। অবশেষে সব নীতি ভেঙে নিজের ভালোবাসাকে বাঁচাতে সে এই ওপি মিশনে রাজি হয়ে যায়। সিয়ান মুচকি হেসে ছেলের প্রশংসা করে বলে, ভালোবাসার জন্য নিয়ম ভাঙা আমাদের ফ্যামিলির রক্তেই আছে। লিউক হাঁ হয়ে গেলে সিয়ান এক চরম সিক্রেট ফাঁস করে। সে জানায় জীবনে মাত্র একবার সে নিজের নীতি ভেঙেছিল, লিউকের মা এসরির জন্য। আর টুইস্ট হলো মা এসরিও আসলে এই ব্যালার্ড বংশেরই মেয়ে, অর্থাৎ সম্পর্কে দিয়া হলো লিউকের আপন খালাতো বোন। এই খতরনাক সত্য জানার পর লিউক কয়েকশো কিলোমিটার দূরের ব্যালার্ড দুর্গের দিকে রওনা দেয়। ঠিক তখনই টার্ট জান বাজি রেখে লিউকের সাথে যাওয়ার বায়না ধরে। সে ভালো করেই জানে তার মানা শেষ পর্যন্ত টিকবে না, তবুও সে লিউকের জাদুকরি পাওয়ার বাঁচানোর জন্য নিজের উইন্ড ম্যাজিক অন করে পুরো দ্য ফ্ল্যাশের স্পিডে লিউককে টেনে নিয়ে ছুটতে শুরু করে। টার্টের এই ওপি ডেডিকেশন দেখে লিউক পুরো হয়ে যায়। টার্ট মনে মনে জানে লিউক তাকে শুধু তার ভেতরের ওপি মানা পাওয়ারের জন্যই আশ্রয় দিয়েছিল, কিন্তু লিউক যেভাবে তার জীবন বাঁচিয়েছে তার জন্য সে নিজের জীবনও লিউকের নামে লিখে দিতে রেডি। আচমকা মুষলধারায় বৃষ্টি শুরু হলে লিউক তাকে থামতে বলে, কিন্তু টার্ট নিজের শেষ মানা বিন্দু থাকা পর্যন্ত পাগলের মতো দৌড়াতে থাকে। অবশেষে মানার ব্যাকল্যাশে টার্ট যখন অজ্ঞান হয়ে মাটিতে পড়তে যায়, লিউক তাকে লুফে নেয়। টার্ট কাঁদতে কাঁদতে লিউকের হাত ধরে কসম করায়, প্লিজ আপনি দিয়াকে জীবিত ফিরিয়ে আনবেন। লিউক প্রমিস করে অন্ধকারের মাঝে ভ্যানিশ হয়ে যায়। আর তখনই টার্ট বৃষ্টির মাঝে ডুকরে কেঁদে ওঠে, কারণ সে লিউককে নিজের জানের চেয়েও বেশি ভালোবাসে। কিন্তু সে জানে লিউকের মনে শুধু দিয়াই রাজত্ব করে। কয়েক ঘন্টা পর লিউক একা যুদ্ধের ময়দানে পৌঁছে হিসাব করে দেখে রাজকীয় আর্মির সৈন্য সংখ্যা প্রায় 1500 আর দিয়াদের ডিফেন্সে আছে মাত্র 200। রাজকীয় বাহিনীতে প্রচুর ওপি জাদুকর থাকলেও তারা এখনো দুর্গের ভেতর ঢুকতে পারেনি। সুযোগ বুঝে আমাদের ওপি হিরো লিউক এক গোপন জায়গায় নিজের মারাত্মক স্নাইপার রাইফেল অ্যাসেম্বল বা রেডি করতে শুরু করে। লিউক তার ওপি স্নাইপার রাইফেল রেডি করে এক এক করে রাজকীয় জাদুকরদের খতম করা শুরু করলে শত্রুপক্ষে হুলুস্থুল পড়ে যায়। ওদিকে দিয়াও দুর্গ থেকে ওপি ম্যাজিক শট মারছিল, তাই আচমকা দ্বিতীয় স্নাইপারের এন্ট্রিতে শয়তানরা পুরো বাঁশ খেয়ে যায়। লিউক গ্রেনেডের মতো মানা চার্জড পাথর ছুঁড়ে পুরো রণক্ষেত্র ছাড়খাড় করে দেয়। সুযোগ বুঝে দিয়ার আর্মি বিদ্রোহীদের ওপর চড়াও হলে রক্তক্ষয়ী যুদ্ধ শুরু হয়। এই সুযোগে লিউক দিয়ার ঘরে ঢুকে পড়ে। লিউককে দেখা মাত্রই দিয়া দৌড়ে এসে তার বুকে ঝাঁপিয়ে পড়ে। দিয়ার বাবা কাউন্ট খুশি হয়ে বলেন, যাক, আমার মেয়ে এখন সেফ হ্যান্ডে আছে। লিউক তখন এক খতরনাক প্ল্যান বানায়। সে একটি লাশের মুখ পুড়িয়ে দিয়ার ছদ্মবেশ বানিয়ে পুরো ঘরে আগুন লাগিয়ে দেয়, যাতে সবাই ভাবে দিয়া সুইসাইড করেছে। দিয়াকে জানালার বাইরে চিল্লিয়ে শেষ বার্তা দিতেই আচমকা লিউকের সিক্সথ সেন্স এক মারাত্মক বিপদের ওয়ার্নিং দেয়, ঠিক যেমনটা তার আগের জীবনে ধোঁকা খাওয়ার সময় হয়েছিল। লিউক নিচে তাকিয়েই দেখে স্বয়ং অবিনাশী হিরো সাতান্তা ম্যাগনাস তার লেজেন্ডারি ডিভাইন অস্ত্র গে বল ঘাতে দাঁড়িয়ে আছে। কিছু বুঝে ওঠার আগেই সাতান্তা বর্ষাটি ছুঁড়ে মারে এবং ওটা সবকিছু চূর্ণ বিচূর্ণ করে সোজা দিয়ার ঘরের দিকে ধেয়ে আসে। লিউক জাদুকরি চোখ দিয়ে দেখে সাতান্তার শরীরে ওপি লেভেলের মানা উপচে পড়ছে। সে এক সেকেন্ডে এক খতরনাক রিয়েল কামান তৈরি করে সাতান্তাকে লক্ষ্য করে ধামাকা ফায়ার করে। বিশাল বিস্ফোরণে পুরো এলাকা কেঁপে উঠলেও ধোঁয়া সরতেই দেখা যায় সেই দানব সাতান্তা এখনও হাসি মুখে দাঁড়িয়ে আছে। কপাল বেয়ে রক্ত পড়লেও
সে শয়তানি হেসে বলে, বাহ, অনেকদিন পর কেউ আমাকে একটু ইনজুরি দিতে পারল। লিউক বুঝতে পারে সাতান্তার কাছে বার্জার্ক নামের এক এস র্যাঙ্কের ওপি স্কিল আছে, যা রাগের মাথায় তার পাওয়ার পুরো গাছসের মতো কয়েক গুণ বাড়িয়ে দেয়। সাতান্তা চিল্লিয়ে লিউককে এক খতরনাক চ্যালেঞ্জ ছুড়ে দেয়। সে বলে, হয় তুই সবার মৃত্যু দেখ, না হয় এক বীরের মতো আমার সাথে 1 ভার্সেস 1 ডুয়েল লড়। তুই জিতলে আমি আমার আর্মি নিয়ে আজীবনের জন্য এখান থেকে চলে যাব। দিয়া লিউককে কাঁদতে কাঁদতে এই মরণ ফাঁদে পা দিতে নিষেধ করে। লিউক ভালো করেই জানত সাতান্তার ওপি বার্জার্ক স্কিল আর ওই জাদুকরি বর্ষা গে বলগের সামনাসামনি লড়াইয়ে জেতা পুরো ইম্পসিবল। কিন্তু সবাইকে অবাক করে আমাদের ওপি হিরো এই চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করে নেয়। দিয়া ভয়ে যন্ত্রণায় চিৎকার করে উঠলে লিউক শান্ত গলায় বলে, লড়াইতে আমি হয়তো হারব, কিন্তু বেঁচে আমিই ফিরব, কারণ আমি কোনো বীর বা নাইট নই, আমি হলাম বিশ্বের সেরা ডেডলি অ্যাসাসিন। সে এক খতরনাক জাদুকরি বোমা তৈরি করে বাতাসে ভ্যানিশ করে দেয় এবং কাউন্টকে তার সাথে নিচে যেতে বলে। রণক্ষেত্রে দুই দলের সৈন্যরা পিছিয়ে গেলে সাতান্তা খুশিতে চিৎকার করে লিউকের নাম জানতে চায়। লিউক নিজের আইডেন্টিটি লুকিয়ে নাম বলে ফেরি মার্কনি। সে খেয়াল করে সাতান্তার আগের ক্ষতগুলো জাদুর মতো অলরেডি হিল হয়ে গেছে। সাতান্তা তার মায়ের কসম খেয়ে বলে সে হারলে আর্মি নিয়ে চলে যাবে। লিউক তখন শয়তানি হেসে চ্যালেঞ্জ দেয় যে আজই হবে এই দানবের শেষ রাত। লড়াই শুরু করার আগে লিউক এক খতরনাক চাল চেলে সাতান্তাকে বলে, তোমার সব সৈন্যকে আরও দূরে পাঠিয়ে দাও, নইলে আমার আল্টিমেট ওপি অ্যাটাকের ধাক্কায় সবাই ভস্ম হয়ে যাবে। সাতান্তা আর কাউন্ট দুজনেই তাদের আর্মিকে অনেক দূরে সরিয়ে নেয়। এবার মাঠে শুধু তারা দুজন। লিউক পকেট থেকে একটা কয়েন বের করে বলে, কয়েনটা মাটিতে পড়ার সাথে সাথে ফাইট শুরু হবে। ওদিকে স্বর্গ থেকে স্বয়ং দেবীও মুচকি হেসে লিউকের এই ওপি বুদ্ধি দেখছিল। কয়েনটা নিচে পড়তে শুরু করতেই লিউকের সেই সিক্রেট মহাজাগতিক অস্ত্র রড অফ গডস উল্কার গতিতে আকাশ থেকে ধেয়ে আসে এবং জাপানের সেই ফ্যাটম্যান বোমার মতো এক প্রলয়ঙ্কারী ধামাকা ঘটায়। লিউক তার আগের জীবনের নলেজ আর এই দুনিয়ার ওপি ম্যাজিক কম্বাইন করে এই গণবিধ্বংসী অস্ত্রটি বানিয়েছিল। বিস্ফোরণের খতরনাক শকওয়েভে লিউক নিজেই বাতাসে উড়ে গিয়ে এক দেওয়ালে আছাড় খায়, তবে জাদুর জোরে বেঁচে যায়। জ্ঞান হারানোর আগে সে বোঝে যে দানব সাতান্তা চিরতরে খতম। বেশ কিছু সময় পর দিয়ার আকুল ডাকে লিউকের চোখ খোলে। লিউককে বেঁচে থাকতে দেখে দিয়া খুশিতে তার বুকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে জিজ্ঞেস করে, যে যুদ্ধ তোমার নয় সেটার জন্য নিজের জান বাজি রাখলে কেন? লিউক মিষ্টি হেসে বলে, আমি তোমাকে প্রমিস করেছিলাম তোমার বিপদে আমি সব সময় আসব। দিয়া তখন ইমোশনাল হয়ে লিউককে এক খতরনাক ও রোম্যান্টিক কিস উপহার দেয়। চারপাশের ধ্বংসলীলা দেখে তারা বোঝে যে কোনো শত্রু আর বেঁচে নেই, তাই দিয়ার সাজানো মৃত্যুর নাটক আর করতে হবে না। কিছুদিন পর লিউক দিয়াকে নিয়ে নিজের ফ্যামিলিতে ফিরে আসে। দিয়া দেখতে হুবহু এসরির মতো হওয়ায় ফ্যামিলি তাকে নিজেদের মেয়ে হিসেবে সবার সামনে পরিচয় করিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয়। কিন্তু ঠিক তখনই বাবা সিয়ান এসে এক জলজন্ত হরর টুইস্ট ড্রপ করে। সে জানায় আসল অবিনাশী হিরো নাকি এইমাত্র রাজ্যে এন্ট্রি নিয়েছে। এই কথা শুনে লিউকের পুরো ফিউজ উড়ে যায়। সে মনে মনে ভাবে, আরে ধুর, তাহলে এত বড় নিউক্লিয়ার বোমা আমি কার ওপর ফেললাম? ওই স্টেরয়েড খাওয়া বর্ষাধারী বুমের ওপর? সিয়ান গম্ভীর হয়ে বলে, হিরো যখন এসেছে তখন দানবরাজ বা ডিমন কিংও খুব শিগগিরই চলে আসবে, আর একজন অ্যাসাসিন হিসেবে এই দুই ওপি ক্যারেক্টারকে খতম করার ডেডলি মিশন এখন লিউকের কাঁধে।